শুরু করছি আজকের গল্প কুনাল মণ্ডলের লেখা মাঝরাতের বাস। নির্জন এক বাস স্ট্যান্ডে এই মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডাতে একা দাঁড়িয়ে অভিরূপ মনে মনে ভাবছে, কেন যে বন্ধুর কথা শুনে রাতটা ওখানেই কাটিয়ে দিলাম না কে জানে। এখন এই রাতে কি করে যে বাড়ি ফিরবো ভগবান জানে। এরকম বোকামোর কোনো মানে হয় না। কথাগুলো অভিরূপ মনে মনে ভাবছিল এবং নিজের উপরে খুব রাগ উঠছিল ওর। অভিরূপ একদিন বাড়িতে বসেছিল, হঠাৎ তার পুরনো বন্ধু সাগর ফোন করে তাকে এবং আমন্ত্রণ জানায় তার ছোট মেয়ের জন্মদিনে। সাগরের বাড়ি হাওড়া জেলার তেঁতুলতলা গ্রামে। প্রথমে রাজি না হলেও পরে বন্ধুর পীড়াপিড়িতে শেষমেশ অভিরূপ রাজি হলো বন্ধুর বাড়ি যেতে। কিন্তু তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেতে লাগলো যে রাতে তেঁতুলতলা থেকে সে নিজের বাড়ি মানিকতলায় ফিরবে কি করে। পরে সে ভাবল, ধুর, এত ভেবে লাভ নেই, যা হোক একটা ব্যবস্থা ঠিক করে নেব। অবশেষে অভিরূপ নির্দিষ্ট দিনে পৌঁছে গেল বন্ধুর বাড়িতে। বন্ধুর মেয়েকে জন্মদিনের উপহার দিয়ে তাকে কোলে তুলে খুব আদর করে দিল অভিরূপ। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে সাগর অভিরূপকে খাবার টেবিলে নিয়ে গেল ডিনার করাতে। বাড়ির অন্যান্যরাও খেতে বসেছে, তাই অভিরূপ একটু পরে খেতে বসলো। আর যখন খেতে বসলো তখন মেনু দেখে তো অভিরূপের চক্ষু চড়ক গাছ। ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, চানা মশলা, বেবি নান, ফ্রাইড রাইস, আলুর চিংড়ি পোস্ত, কষা খাসির মাংস, আলুর চিপস, আমের চাটনি, পাঁপড়, পায়েস, রাজভোগ, আইসক্রিম আর শেষে পান মশলা। অভিরূপকে সে বলল, কি করেছিস সাগর, এ তো এলাহি আয়োজন। সাগর বললে, এ অতি সামান্য আয়োজন বন্ধু, আর লজ্জা দিস না, আর নিজে লজ্জা করে খাস না কিন্তু, যেটা লাগবে চেয়ে নিস। অভিরূপ বললে, অবশ্যই, আমি তো একেবারে কবজি ডুবিয়ে খাবো। খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ করলো অভিরূপ, তখন ঘড়িতে রাত 11:15 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে অভিরূপ চিন্তায় পড়ে গেল। সাগর ব্যাপারটা বুঝতে পেরে তাকে রাতটা এখানেই কাটিয়ে যেতে বলল, কিন্তু অভিরূপ হেসে উড়িয়ে দিল সাগরের কথাটা। বলল, ডোন্ট ওয়ারি বন্ধু, ও আমি ঠিক কিছু একটা ম্যানেজ করে নেব। আর তাছাড়া কাল সোমবারে অফিসে একটা জরুরি মিটিং আছে, কাল অফিস যেতেই হবে। এই বলে সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল অভিরূপ। সাগরের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা কিছুটা দূরেই বটে, তাই আশেপাশে একটা রিকশার জন্য তাকালো সে। কিন্তু এত রাতে যে রিকশা থাকবে না সেটাই স্বাভাবিক। অগত্যা হেঁটেই সে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল। 10 মিনিট হাঁটার পর যখন প্রায় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে, ঠিক তখনই এলাকার আলোগুলো সব নিভে গেল। লোডশেডিং। অভিরূপ একটু থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে টর্চটা জ্বালিয়ে নিল। অভিরূপ ভাবল, এমনিতেই জায়গাটা নির্জন, তার উপরে এত রাত হয়ে গেছে, আবার লোডশেডিং হয়ে যাওয়াতে পুরো জায়গাটা একদম অন্ধকারে ডুবে আছে যেন। লাইট পোস্টের টিমটিমে আলোগুলো জ্বললে অন্তত একটু আশপাশটা দেখা যেত, তাই এই মোবাইলের টর্চটাই এখন আমার ভরসা। কিছুক্ষণ পরে অভিরূপ বাস স্ট্যান্ডে পৌঁছে গেল। তারপর অভিরূপ ভাবল, যাক, বাস স্ট্যান্ডে কোনো রকমে চলে তো আসলাম, কিন্তু লাস্ট বাসটা পেলে হয় এখন। ঘড়িতে তো এখন 12:10 বাজে, মনে হয় লাস্ট বাসটা পেয়ে যাব। এই বলে অভিরূপ নিশ্চিদ্র অন্ধকারে নিজের মোবাইলের টর্চটা জ্বেলে বাস স্ট্যান্ডে বসে অপেক্ষা করতে লাগলো মাঝরাতের শেষ বাসটির জন্যে, এবং মনে মনে নিজেকেই দোষ দিতে থাকলো এই রাতে বাড়ি ফেরার জন্যে। হঠাৎ দূরে কোথাও একটা কুকুর খুব করুণ সুরে ডেকে উঠল। তাতে অভিরূপ যেন একটু শিউরে উঠল। কিন্তু তারপরে সে ভাবল, যাক, আশেপাশে অন্তত একটা জীবন্ত প্রাণী আছে, না হলে এতক্ষণ যেন মনে হচ্ছিল একটা মৃতের রাজ্যে সে বাস করছে।
এ যেন পৃথিবীর কোনো জায়গায় নয়, যেন এক অন্ধকারের রাজ্যে সে ছাড়া সবাই মৃত। পর মুহূর্তেই তার কানে আসলো একটা বাসের হর্নের খুব ক্ষীণ একটা আওয়াজ। সেই আওয়াজ যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে অভিরূপ দেখল একটা বাস সত্যিই আসছে। বাসের সামনের হেডলাইট দুটো খুব অল্প করে জ্বলছে, আর বাসটা ধীরে সুস্থে বাস স্ট্যান্ডের দিকেই এগিয়ে আসছে। অভিরূপ মনে মনে ভাবল, যাক বাবা, শেষ পর্যন্ত বাসটা আসছে, কিন্তু এটা যদি মানিকতলা যাওয়ার শেষ বাসটা না হয়? সে যাই হোক, অন্য কোনো বাস হলেও উঠে পড়ব, অন্তত এই অন্ধকার এলাকা থেকে তো বেরোনো যাবে। আর তাছাড়া মানিকতলা না হলেও তার কাছাকাছি পৌঁছতে পারলেই বাকি পথটা হেঁটেই চলে যাওয়া যাবে। বলতে বলতে বাসটা এসে দাঁড়াতেই অভিরূপ জিজ্ঞাসা করল গেটে দাঁড়ানো কন্ডাক্টরটাকে, মানিকতলা যাবে তো? কন্ডাক্টর গম্ভীর মুখে মাথার ইশারাতে তাকে ভেতরে আসতে বলল। ভেতরে এসে অভিরূপ দেখল বাসের ভেতরে ক্ষীণ একটা আলো জ্বলছে, তাতে বাসের ভেতরে স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। তাই এদিক ওদিক না তাকিয়ে সে বাসের সামনের দিকের একটা সিটে গিয়ে বসল। সিটে বসতেই জানলার ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই অভিরূপের মনটা ভালো হয়ে গেল। মনে মনে সে একটু নিশ্চিন্ত হলো যে দেরিতে হলেও সে অন্তত বাড়িতে ফিরতে পারবে আজ রাতে। কিছুক্ষণ পর অভিরূপ বাসের ওই ক্ষীণ আলোর মধ্যে দেখার চেষ্টা করল বাসে আর কতজন যাত্রী আছে। সে দেখল পেছনের সিটে কালো চাদর মুড়ি দিয়ে একটা লোক শীতে গুটিসুটি মেরে বসে আছে। তার মুখটাও প্রায় ঢাকা, তাই বোঝা যাচ্ছে না লোকটা জেগে আছে না শুয়ে আছে। বাসে মাত্র 4 জন লোক, সে, পেছনের সিটের সেই লোকটা, কন্ডাক্টর আর ড্রাইভার। কিছুক্ষণ বসার পর অভিরূপ কন্ডাক্টরকে ডাকলো এবং বলল, দাদা, ভাড়াটা নিয়ে যান। এত রাতে যে বাসটা পেয়ে গেলাম ভাগ্যের জোরে, এই ঢের। তা মানিকতলা কত ভাড়া দাদা? আর এটা কোন রুটের বাস? আর কত নম্বরের বাস এটা দাদা? ওঠার সময় অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। কন্ডাক্টর বলল, ভাড়া 100 টাকা, আর আপনার এত কথার উত্তর দিতে পারবো না। আপনি মানিকতলা যাবেন, আমি আপনাকে পৌঁছে দেব, ব্যাস। এই বলে সে অভিরূপকে টিকিট দিয়ে পেছনের দিকে একটা সিটে গিয়ে বসল। অভিরূপ মনে মনে ভাবল, বেটা কন্ডাক্টর আর ড্রাইভার দুজনে রাতের বাসে একা পেয়ে তার থেকে 100 টাকা ভাড়া নিল। নির্ঘাত দুজনে বাড়তি টাকায় নেশা করবে। যাকগে, মরুকগে, এত রাতে বাসটা পেয়েছি, এই অনেক। এরপর অভিরূপ পকেট থেকে তার স্মার্টফোনটা বার করলো এই ভেবে যে বাড়িতে একটা কল করে মা বাবাকে জানিয়ে দেওয়া যাক সে বাস পেয়ে গেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরে আসবে। কিন্তু সর্বনাশ, ফোনটা হাতে নিয়ে সে দেখল লো ব্যাটারি দেখাতে দেখাতে ফোনটা বন্ধ হয়ে গেল। অভিরূপ ভাবল, ইস, সাগরের বাড়িতে ফোনটা চার্জ দিয়ে নিলে ভালো হতো। বাড়িতে মা বাবা চিন্তা করছে, ওদের একটা কল করে জানাতেও পারছি না। ছি ছি, আমার কি আক্কেল। এই ভেবে অভিরূপ নিজের প্রতি বিরক্তি জানাচ্ছিল। একটু পরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙল, সে দেখল বাসটা দাঁড়িয়ে আছে একটা কবরস্থানের সামনে, আর সেই কবরস্থানের গেটের ওপর বড় বড় করে লেখা ফাঁসিডাঙ্গা শ্মশান। আচমকা চোখের সামনে শ্মশান দেখে অভিরূপের বুকটা ছ্যাঁত করে উঠল। পরক্ষণে সে দেখল 3-4 জন আপাদমস্তক কালো পোশাকে ঢাকা লোক বাসে উঠল। উঠেই তারা অভিরূপের সিটের সামনে এসে থমকে দাঁড়ালো। 4 জন যেন তাদের ঢাকা মুখের আড়াল থেকে বড় বড় চোখ দিয়ে অভিরূপকে দেখতে থাকলো। অভিরূপও তখন তাদের দিকে তাকিয়েছিল ভয়ে ভয়ে। তার মন বলছিল, এরা আবার ডাকাত নয় তো? বাসে একা পেয়ে লুট করে মেরে কোথাও রাস্তার ধারে ফেলে দেবে। ঠিক তখনই ভারী গলায় কন্ট্রাক্টর বলে উঠল, আপনারা পেছনে গিয়ে বসে পড়ুন, বাস এক্ষুনি ছাড়বে। কথাটা শোনা মাত্র অভিরূপের ঘোরটা কেটে গেল, আর ওই 4 জন লোকগুলো পেছনের দিকের 4টে সিটে গিয়ে যে যার মতো বসে পড়ল।
অভিরূপও যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবার আগের মতো বাসের সিটে গা এলিয়ে দিল। কিছুক্ষণ বাস চলার পর অভিরূপ খেয়াল করল ঘুমে তার দু চোখ ভারী হয়ে আসছে এবং অনেক চেষ্টা করেও সে আর জেগে থাকতে পারল না। আবার সে গভীর ঘুমে তলিয়ে গেল। বেশ অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ কি একটা অস্বস্তিতে অভিরূপের ঘুমটা আবার ভেঙে গেল। ঘুম ভাঙতেই অভিরূপ জানলার বাইরে দেখল আধো আলো অন্ধকারের মধ্যে বাসটা আবার একটা শ্মশানের পাশে এসে দাঁড়িয়েছে। এবারে শ্মশানের গেটে বড় বড় করে লেখা মোল্লার চক কবরস্থান। অভিরূপ এবার সত্যি অবাক হলো। সে মনে মনে ভাবল, এ কোন বাসে সে উঠল? বাসটা তো ঘুরে ঘুরে যত সব নাম না জানা শ্মশান কবরস্থানে থামছে। এই কথা ভাবতে না ভাবতেই আবার ৩-৪ জন কালো পোশাকে ঢাকা লোক বাসের দরজা দিয়ে উঠে ভেতরে যেতে গিয়ে তাকে দেখেই তার সামনে থমকে দাঁড়িয়ে দেখতে লাগলো। তাদের চোখের ভেতরটা যেন দপ করে জ্বলে উঠল। কিন্তু আবার কন্ট্রাক্টর লোকগুলোকে পেছনে বসতে বলতেই তাদের চোখগুলো স্বাভাবিক হয়ে গেল এবং তারা পেছনের দিকে গিয়ে বসল এবং সঙ্গে সঙ্গে বাসটা হর্ন দিয়ে আবার চলতে শুরু করলো। এবার অভিরূপ কিন্তু খুব চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারছে হুট করে এই বাসে তার ওঠা একেবারেই উচিত হয়নি। তার মন বলছে এই বাস জ্যান্ত মানুষের বাস নয়, এই বাস হলো মৃত মানুষের। কিন্তু এসব কি হচ্ছে তার সাথে? আবার ঘুমের চোখ বুজে আসছে তার। কিন্তু অভিরূপ ঠিক করলো সে এবারে আর ঘুমোবে না। এই বাসে নিশ্চয়ই কিছু একটা অদ্ভুতুরে ব্যাপার ঘটছে। তাকে এই বাস থেকে নামতেই হবে যে কোনো উপায়ে। কিন্তু শত চেষ্টা করেও অভিরূপ তার চোখ আর খোলা রাখতে পারল না। সে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। অভিরূপ বুঝতে পারছে সে যেন ঘুমের মধ্যে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কারণ তার দম আস্তে আস্তে ফুরিয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু হঠাৎ একটা ঠান্ডা হাতের স্পর্শে যেন সে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আবার সে শ্বাস নিতে পারছে, আর তার ঘুমটাও যেন ধীরে ধীরে কেটে যাচ্ছে। কে যেন আস্তে আস্তে তার কানে বলছে, অভিরূপ, অভিরূপ, এবার ঘুম থেকে উঠে পড়ো, আর দেরি করো না, সামনে যে ঘোর বিপদ, এক্ষুনি উঠে পড়ো। অভিরূপের চোখ খুলতেই সে দেখল পেছনের সিটের সেই আপাদমস্তক ঢাকা লোকটাই তাকে এতক্ষণ ধরে ডাকছিল। অভিরূপের চোখে মুখে ভয়ের ছাপ দেখে লোকটা তাকে বলল, এক্ষুনি এই বাস থেকে নেমে যাও অভিরূপ। এই বাস হলো মৃত্যুপুরীর বাস। প্রত্যেক অমাবস্যার রাতে এই অভিশপ্ত বাস মৃতের রাজ্য থেকে জেগে ওঠে এবং তার যাত্রা শুরু করে। পথে জীবিত মৃত যাকে পায় তাকে নিয়ে আবার মৃতের রাজ্যে ফিরে যায়। যদি বাঁচতে চাও তো সামনে আরও একটা গোরস্থান আসছে। বাস থামলেই তক্ষুনি গেট থেকে বাইরে চলে যাবে এবং কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়বে। অভিরূপ বলল, কিন্তু আপনি কে? কি করে আপনি আমার নাম জানলেন? লোকটা বলল, একবার বাড়ি ফিরবার পথে আমিও এই বাসটিতে চড়েছিলাম, কিন্তু রাতের অন্ধকারে ড্রাইভারের ভুলে রাস্তার ধারের গভীর খালের জলে পড়ে যায় এই বাস। ব্যাস, তারপর থেকেই আমরা প্রত্যেক অমাবস্যার রাতে এই একই খেলা খেলে চলেছি। তাই তো বলছি, তুমি যদি বাঁচতে চাও তো যেরকম বললাম সেরকম করো। অভিরূপ বলল, আজ্ঞে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা তো বললেন না। লোকটা বলল, কি আর বলবো বাবা, যখন বেঁচে ছিলাম তখন লোকে আমায় কানাইলাল বোস বলে ডাকত। অভিরূপ মনে মনে ভাবল, নামটা যেন কোথায় শুনেছে সে, যেন একটু চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু এই দুশ্চিন্তায় তার কিছু আর ঠিক করে মনে পড়ল না। লোকটার কথা মতো অভিরূপ ঘুমের ভান করে সিটে শুয়ে থাকল এবং পরবর্তী গোরস্থান আসতেই বাস আবার থেমে গেল। অভিরূপ বাইরে চেয়ে দেখল এবারে গোরস্থানের নাম উইলিয়াম সেমেট্রি।
এবং চোখের পলক ফেলতেই অভিরূপ বিদ্যুৎ গতিতে বাস থেকে নেমে একটা ঝোপের আড়ালে গিয়ে আত্মগোপন করল। তারপর সেই ঝোপের আড়াল থেকে সে দেখল 3-4টে লোক আবার সেই আগের মতো বাসে উঠে পড়ল এবং সিটে গিয়ে বসে পড়তেই বাসটা একটা হর্ন দিয়ে ছেড়ে দিল। কিন্তু এরপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। বাসটা খুব জোরে ডাইনে বাঁয়ে বাঁকতে বাঁকতে সোজা রাস্তার পাশের খালে গিয়ে পড়ল এবং বাসের ভিতরের মৃত আত্মাগুলো যেন একসাথে এক অমানসিক আর্তনাদ করে উঠল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। ঠিক তখনই অভিরূপের মনে পড়ে গেল 3 বছর আগের একটা ঘটনা। এই এলাকাতেই 3 বছর আগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা হয়েছিল। রাতের অন্ধকারে একটা বাস ব্রেক ফেল করে সোজা গিয়ে পড়ে খালের গভীর জলে। ড্রাইভার, কন্ডাক্টর ছাড়াও মৃত্যু হয় গোটা 10 লোকের এবং তাদের মধ্যে একজন ছিল তার বন্ধু সাগরের বাবা কানাইলাল বোস। এবার অভিরূপ বুঝতে পারল ওই লোকটার নাম তার কেন এত চেনা চেনা লাগছিল। তিনি ছিলেন সাগরের মৃত বাবা এবং মৃত্যুর পরও নিজের ছেলের বন্ধুর প্রাণ বাঁচিয়ে দিয়ে গেলেন। চোখে জল নিয়ে অভিরূপ হাত জোর করে তাকে প্রণাম করলেন শেষবারের মতো। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।